আচ্ছা, লাস্ট ক্লাসের হচ্ছে কথাগুলো কি মনে আছে? প্রিভেনশন সিস্টেমের যে হচ্ছে প্রোটেকশনের সিস্টেমের মধ্যে আমরা একটা পার্ট দেখতেছিলাম, ইউজ অফ কোটিং, বিভিন্ন কোটিং ম্যাটেরিয়াল ইউজ করা। আমরা বলেছিলাম আমরা হচ্ছে মেটালিক কোটিং করতে পারি, ইনঅর্গানিক কোটিং করতে পারি, অর্গানিক কোটিং করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ কোটিংস আছে। আজকে আমরা হচ্ছে এটা লাস্ট পার্ট গুলো দেখবো। প্রথমে মেটাল কোটিং এর যদি একটু আমরা আসি, মেটাল কোটিং হচ্ছে যদি হচ্ছে নোবেল নোবেল মেটাল, মানে যার উপর কোটিং করতে চাচ্ছি তার চেয়ে হচ্ছে কম অ্যাক্টিভ যেগুলাকে নোবেল বলতেছি, অথবা বেশি অ্যাক্টিভ হতে পারে সেগুলোকে স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলতেছি। ওরকম মেটাল দিয়ে আমরা ডিপোজিট করব, উপরে একটা লেয়ার ফরমেশন করব, যাতে করে এটা হচ্ছে ভিতরের যে মেটালটা, যেটা আমরা হচ্ছে মেটাল অফ আওয়ার ইন্টারেস্ট, যেটা হচ্ছে কোরোশন না হয়। সো ওইটার বিভিন্ন মেথড আমরা দেখেছিলাম। হট ডিপিং দেখেছিলাম, হুইচ ইজ বেসিক্যালি দ্য টাইপ অফ গ্যালভানাইজিং সিস্টেম। ইলেকট্রোপ্লেটিং, যেটা হচ্ছে মানে টিপিক্যাল ইলেকট্রোপ্লেটিং সিস্টেম যেভাবে কাজ করে, ক্যাথোড ফর্মেশন করে, ক্যাথোডের উপর হচ্ছে লেয়ার ফর্মেশন করা সলিউশন থেকে আর কি। তারপর মেটাল স্প্রিং বললাম, সিমেন্টেশন ছিল, তারপর হচ্ছে গ্যাস ফেজ রিয়েকশন করে অ্যালয় ফর্মেশন করা উপরে লেয়ারে, সেটা দেখেছি। তারপর হচ্ছে একটা নতুন ধরনের একটা ইয়ে দেখেছিলাম আপনার ইলেকট্রোলেস প্লেটিং, যেটা সেটা হচ্ছে আমরা দেখেছি। তারপর আয়ন ইমপ্লেন্টেশন দেখেছি। তারপর হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন ছিল, যে নোবেল কোটিং আর স্যাক্রিফিশিয়াল কোটিং কিরকম, এবং হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার জন্য কিরকম চিন্তা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা পড়েছি। আজকে হচ্ছে একটু বেশি বাংলা লেভেলে পড়াশোনা, সেটা হচ্ছে এই যে মেটাল কোটিং গুলা পড়েছি, সেই মেটাল কোটিং গুলা নিয়ে আরেকটু ডিটেলসে কথাবার্তা বলার। হুম হুম। কেউ কিছু বলছেন? তার ও মনে হয় যে ওই আনমিউট করা তো বুঝতে পারে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যা বলছিলাম, এই যে মেটাল কোটিং গুলো আমরা বিভিন্ন রকম মানে পার্ট দেখে এসেছি, মেটাল এরকম কোটিং করা যায়, ওরকম কোটিং করা যায়। এখন একটু ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে আমরা কি ধরনের টাইপ দিয়ে হচ্ছে কোটিং গুলা করব, মেটাল গুলা কি কি আছে, সেটা নিয়ে একটু কথাবার্তা আর কি। তো এখানে অনেক বাংলা কথাবার্তা, আমি চাবো আপনারা বইটা পড়েন বা স্লাইডে যেগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট হচ্ছে একটু রিডিং করেন। রিডিং করলে হচ্ছে জিনিসটা মাথায় ঢুকবে, এবং এগুলো পিওর বাংলা যেটা বললাম, মানে রিডিং করলেই বোঝা যায় আর কি। তা আমি খুব বেশি টাইম হয়তো বা এখানে নষ্ট করবো না, কারণ এগুলা মানে আজেরা জিনিসপাতি আর কি। তো নিকেল কোটিং, যেটা নিকেলের কথা আমরা, এটা রেড পেন হয়েছে। নিকেল কোটিং এর যেটা, সেটা হচ্ছে আমরা জানি নিকেল হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করে করা যায়, যেমন নিকেল টু প্লাস আয়ন দুটো ইলেকট্রন নিয়ে নিকেল ফর্মেশন করবে, লেয়ার ফর্মেশন করবে। এটা আমরা ইলেকট্রোপ্লেটিং সিস্টেম গুলোতে দেখেছিলাম। ক্যাথোড, যাকে হচ্ছে মেটাল অফ ইন্টারেস্ট, তাকে হচ্ছে ক্যাথোড বানাবো, একটা নিকেল প্লেট থাকবে, নিকেল সলিউশন থাকে, নিকেল সালফাইড থাকবে। তারপর যখন আমরা ইলেকট্রিসিটি পাস করব, যেটা হবে, এটা যেহেতু ক্যাথোড, মানে যার উপর লেয়ার ফর্মেশন করতে যাচ্ছি, ওর উপর নিকেল গুলো এসে লেয়ার ফর্মেশন করবে, তাই না? এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং সিস্টেম ছিল। তো নিকেল বেসিক্যালি আমরা সবসময় ইলেকট্রোপ্লেটিং সিস্টেম করেই করি, ওভাবেই কাজ করে থাকে। তবে নিকেল হচ্ছে একটা এক্সপেন্সিভ মানে ম্যাটেরিয়াল, টু বি অনেস্ট। তো ওর জন্য আমরা সম্পূর্ণ নিকেল কোটিং না করে মাঝে মাঝে কপারও ইউজ করি ওর মধ্যে, মানে কপারের পার্টও অ্যাড করে দিই, যাতে করে মানে পিওরলি নিকেল না হয়, সেটা কিছু কপার থাকে। কপার হচ্ছে আপনার কি হিসেবে কাজ করবে, স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করতে পারবে। আর নিকেল হচ্ছে ওরকম। এটা অবশ্যই ডিপেন্ড করবে কোন মেটালের উপর আপনি হচ্ছে নিয়ে কাজ করছেন, সেটার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমরা যেটা বললাম, নিকেল দিয়ে কোটিং করলে একটা সমস্যা আছে, অ্যাটমসফেরিক হচ্ছে যে পলিউশনটা, অ্যাটমসফেরিক যে কোরোশনটা থাকে, ওখানে আপনার চাপে দেখে এসেছেন নিকেল ওটার জন্য সাসেপ্টেবল টু কোরোশন, এখানে একটু সমস্যা হয়ে যায়। যেমন নিকেল, নিকেল হচ্ছে নিকেলের যদি আপনি লেয়ার ফেলেন, নিকেল কি কালার বলতে পারবেন? ওই লেয়ারটা নিকেল প্লেটিং যদি করি, ওই মেটালটা কিরকম দেখা যাবে? এটা কি জানেন? মানে না জানলে বলেন, এই যে জানি না তার মানে রেসপন্স করেন, আমি আসলে জি বুঝতেছি না স্যার, অনলাইনে। জানি না স্যার। আচ্ছা, নিকেল হচ্ছে এটা একটা শাইনি হবে, শাইনি আপনার হচ্ছে এটা একটু ভ্যারি করে, সাথে হচ্ছে কিরকম সল্ট আছে সেটার উপরে, তবে বেশিরভাগ সময় খুবই গ্লসি একটা হচ্ছে ইয়ে শেপের, মানে ইয়ে কালারের হবে, মানে কি বলে ওটাকে আপনার, টিনের যে কালার, এটাকে কি বলি আমরা, সিলভার কালার, সিলভার কালার টাইপ হবে, খুব গ্লসি হবে, শাইনি হবে। তো দেখা যায় নিকেল কোটিং করলে ওরকম হয়, কিন্তু এটা যদি মানে এক্সপোজ টু অ্যাটমসফিয়ার রাখি, যেটা হয় নিকেল সালফেট ফর্মেশন করতে থাকে, ওই যে বেসিক নিকেল সালফেট, ওই নিকেল সালফেট ফর্মেশনের কারণে এটা ইয়েলিশ কালার হয়ে যায় তখন। তো দেখতে খারাপ দেখায়, তো বোঝা যায় আর কি এটা অলরেডি কোরোশন হয়ে গেছে, সালফেট ফর্মেশন হয়ে গেছে। সালফেট হচ্ছে নর্মালি ইয়েলো কালার গুলো বেশি ফর্মেশন করে, যে কোনো সল্টের সালফেট আর কি। তো ওইটা হচ্ছে সাসেপ্টেবল টু এনভায়রনমেন্টাল কোরোশন বা অ্যাটমসফেরিক কোরোশন। এর জন্য নর্মালি অনেক সময় কপার অ্যাড করা হয়, যে এত দামি জিনিস আমরা বারবার ইউজ করবো, এর চেয়ে ভালো হচ্ছে কিছু মানে ইম্পিউরিটিস কপার অ্যাড করে দিই, কপারও হচ্ছে কোটিং হিসেবে কাজ করে সেখানে। তবে রেজিস্ট্যান্স যদি আরো বাড়াতে চান, মাঝে মাঝে আমরা যেটা করি,
ক্রোমিয়ামও ইউজ করি। ক্রোমিয়ামও হচ্ছে অনেক শাইনি হয়। তো এটা ইউজ করা হয় নিকেলের সাথে, এটা রেজিস্টিভিটি আরো বাড়ে। এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ক্রোম প্লেট বলে, এই জিনিসটাকে আমরা ক্রোম প্লেট বলতেছি, যদি নিকেলের সাথে, নিকেল প্লেটিং এর সাথে আপনার যদি হচ্ছে ক্রোমিয়াম ইউজ করে থাকেন আর কি। তো নিকেলের একটা বললাম আমরা ইলেকট্রোপ্লেটিং সিস্টেম করে হচ্ছে আমরা লেয়ার ফর্মেশন করতে পারি। আরেকটা আমরা একটু আগে মানে গত ক্লাসে এক্সাম্পল দেখেছিলাম, সেটা হচ্ছে কি ছিল, ওই যে ইলেকট্রোলেস প্লেটিং এরটা। তো ইলেকট্রোলেস প্লেটিংটা আমরা নিকেল দিয়ে বলেছিলাম, এবং হচ্ছে নিকেল ওটা দিয়ে হচ্ছে প্লেটিং করা যায়। তো সেটা আমরা দেখে এসেছিলাম হচ্ছে হাইপোফসফাইড দিয়ে হচ্ছে নিকেলের লেয়ার ফর্মেশন করা উইদাউট এনি ইলেকট্রিসিটি। তারপর যেটা আসে লেড, লেড দিয়েও হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রো ডিপোজিশন মেথড দিয়ে বা হচ্ছে হট ডিপিং দিয়ে আপনার হচ্ছে দেখা যায় এটা ইয়ে করা যায়, হচ্ছে আপনার লেয়ার ফর্মেশন করা যায়, কোটিং করা যায়। বাট লেডের মেইন ঝামেলা হচ্ছে কোথায়, লেড হচ্ছে একটা পয়জনাস সাবস্টেন্স। আগের দিনে মানুষরা লেড ইউজ করতো, হচ্ছে আপনার গ্রিক বা হচ্ছে এরা লেডের মানে সীসার ইয়ে ইউজ করতো, ওইটা কি জানি বলে, বাসন গ্লাস ইউজ করতো। তো যা হয়েছে পরে বেসিক্যালি সবার হচ্ছে ক্যান্সার, ক্যান্সারে মারা গেছে। তো একটা পুরা হচ্ছে সো একটা পুরো ডাইনেস্টি হচ্ছে নষ্ট হয়ে গেছে ল্যাড ইউজ করার কারণে, ল্যাডের জিনিসপত্র ইউজ করার জন্য। তো এর জন্য আমরা ল্যাড নর্মালি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং হিসেবে নিতে চাই না, যে সিস্টেম গুলোর জন্য আপনার হচ্ছে এটা হয়তো বা আপনার খাবারের সংস্পর্শে আসতে পারে বা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের কাছে আসতে পারে, বা যেগুলো হচ্ছে কনজিউম করি, যেসব ম্যাটেরিয়ালস আমরা কনজিউম করি, ওই কনজিউমেবল ম্যাটেরিয়ালস এর সংস্পর্শে যাতে লেডটা না আসে, এর জন্য লেডটা অ্যাভয়েড করা হয় অলওয়েজ। সো লেডের সাথে টিনও অ্যাড করা যায়, টিন অ্যাড করলে যেটা হচ্ছে বন্ডিং হবে স্টিলের মানে স্টিলের সাথে ভালো, ওটা হচ্ছে করা যেতে পারে। বাট লেড হচ্ছে খুব কমই ইউজ করা হয়, নর্মালি হচ্ছে লেড আপনার দেখা যায় হচ্ছে সালফিউরিক অ্যাসিড স্টোরেজ ট্যাঙ্ক গুলাতে লেডের লেয়ার ফেলা হয় ভিতরে, যাতে হচ্ছে লেড সালফেট হয়, প্লাম্বাম সালফেট, সেটা হচ্ছে রেজিস্টিভ হয়। তো সেটা হচ্ছে আপনার করোশন থেকে মানে রক্ষা করে আর কি। তবে এছাড়া মানে যেগুলো হচ্ছে আমরা বললাম যেগুলো কনজিউমেবল প্রোডাক্ট, সেগুলোর জন্য আমরা লেড অলওয়েজ অ্যাভয়েড করে থাকি। তারপর জিঙ্ক, জিঙ্ক হচ্ছে অনেক বেশি ইউজ করা হয়। জিঙ্ক আমরা সবাই দেখি ইলেকট্রো ডিপোজিশন করে হচ্ছে কোথায় ইউজ করা হয়, বা গ্যালভানাইজিং করে, সেটা হচ্ছে আমাদের টিপিক্যাল যে রুফটপ গুলো আছে আছে টিন গুলো আছে, টিনের উপর হচ্ছে সাদা লেয়ার যেগুলো থাকে, এগুলো হচ্ছে জিঙ্কের, এগুলোকে গ্যালভানাইজিং বলি। তো গ্যালভানাইজ টিন হচ্ছে খুবই জনপ্রিয় টার্ম একটা। তো এটা হচ্ছে অ্যাটমসফেরিক কোরোশনের জন্য খুবই রেজিস্টিভ, হাইলি রেজিস্টিভ। অ্যাটমসফেরিক কোরোশন তো হচ্ছে জিঙ্কের এটা হচ্ছে খুবই ইউজফুল একটা জিনিস আছে আর কি। এটা অ্যাটমসফেরিক কোরোশন থেকে অনেক বেশি রেজিস্টিভ থাকে, এর জন্য যে রুফটপ টিনের বাসা বাড়ি সেগুলো হচ্ছে গ্যালভানাইজড থাকে, জিঙ্কের প্রলেপ থাকে উপরে আর কি। তো এটা, তবে জিঙ্কের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জিঙ্কের আপনার দেখা যায় হচ্ছে যে হট ওয়াটার সিস্টেম গুলোর জন্য আপনার জিঙ্কের পোলারিটি রিভার্স হয়ে যায়। জিঙ্ক নর্মালি স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করতে পারে, তাই না? জিঙ্ক হচ্ছে হাইলি অ্যাক্টিভ থাকে, জিঙ্ক 2+ হয়ে যায়, +2 ইলেকট্রন এরকম হয়, তো এটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে ইউজ করা হয়। তো স্যাক্রিফিশিয়াল অ্যানোড হলে যেটা সমস্যা হয় এখানে, এটার যে দেখা যায় হচ্ছে আপনার পোলারিটি রিভার্স হয়ে যায় নর্মালি। আহ মানে যদি হট ওয়াটার সিস্টেম গুলোর আশেপাশে যদি হট ওয়াটার সিস্টেম থাকে, তো এটা হওয়ার কারণে যেটা হয় সেখানে হচ্ছে হাইলি পিটিং কোরোশন হয়ে যায়। পোলারিটি রিভার্স মানে কি, আপনি যদি হচ্ছে ফেরামের উপর হচ্ছে জিঙ্কের প্রলেপ ফেলেন, কোনটা হচ্ছে ক্যাথোড কোনটা অ্যানোড বলতে পারবেন? স্যার আয়রনের উপর আমি যদি কি করি স্যার? আয়রন এন্ড জিঙ্ক দুইটা আছে, এই দুইটা জিনিস আছে পাশাপাশি, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? স্যার এমনিতেই তো জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করবে, আয়রনটা ক্যাথোড হিসেবে কাজ হ্যাঁ। করবে। তো এখানে যেটা হয় পোলারিটি রিভার্স হতে থাকে আপনার হচ্ছে যদি হচ্ছে হট ওয়াটার সিস্টেম হয়, মনে করে একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক আছে, সেটা হচ্ছে আয়রনের সাথে হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া ভিতরে। তো জিঙ্ক প্রলেপ দিলাম, নর্মালি তো আমরা ভাবছি জিঙ্ক প্রলেপ দিলে এটা হচ্ছে আপনার ইয়ে হবে, কি জানি বলে ওটা, ওই এটা হচ্ছে মেটাল কোটিং এর কারণে হচ্ছে কোরোশন হচ্ছে কম হবে, কিন্তু যেটা হয় হট ওয়াটার যদি থাকে, তো এটা পোলারিটি রিভার্স হয়ে যায়, পোলারিটি রিভার্স হয়ে যাওয়ার কারণে জিঙ্ক হয়ে যায় হচ্ছে ক্যাথোড, ফেরাম হয়ে যায় অ্যানোড। এই পোলারিটি রিভার্স হয়ে যাওয়ার কারণে যেটা হয় একটা সিভিয়ার পিটিং কোরোশন হয়, চারদিকে সব দিকে হচ্ছে পিটিং কোরোশন হতে থাকে, যেহেতু এটা হচ্ছে তখন ইলেকট্রোলাইটিক সেল ফর্মেশন করে ফেলে। তো এর জন্য নর্মালি হচ্ছে যে হট ওয়াটার সিস্টেম গুলা যেগুলো হচ্ছে যে বাসাবাড়ির হচ্ছে গিজারের হচ্ছে মানে হচ্ছে আপনার রিজার্ভিয়র, ওগুলোর জন্য অলওয়েজ দেখা যায় আমরা হিটার সিস্টেম গুলোর জন্য জিঙ্কের প্লেটিংটা অ্যাভয়েড করি, আদারওয়াইজ দেখা যাবে হচ্ছে ট্যাঙ্কটা হচ্ছে পারফোরেটেড হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে কোরোশন হয়ে, পিটিং কোরোশন হয়ে। তো এটা বেসিক্যালি কোরোশন মানে পোলারিটি রিভার্স হয়ে যায় এই কারণে। বুঝতে পারছি, এটা থেকে যদি প্রশ্ন আসে যে কেন জিঙ্কের হচ্ছে প্রলেপ ইউজ করবো না আমরা হচ্ছে ট্যাঙ্ক সিস্টেমের জন্য, হট ওয়াটার ট্যাঙ্কের জন্য, সেটা ব্যাখ্যা দিতে পারবো ম্যাথমেটিক্যালি।
ইয়েস স্যার। হুম। ওকে, এটা গেল। তারপর হচ্ছে টিন। টিনের হচ্ছে প্রলেপ অনেক বেশি ইউজ করি আমরা, যত হচ্ছে ফুড প্যাকেজিং সিস্টেম গুলা ইউজ করি, তাই না? ওই যে টুনা মাছ আপনারা যদি কিনে থাকেন হচ্ছে ইয়েগুলা থেকে, যে সুপার শপ গুলাতে, যেগুলো হচ্ছে আমরা বাইরে থেকে ইম্পোর্টেড হচ্ছে, যে ফুড সিস্টেম গুলা থাকে, যে হচ্ছে বক্স গুলা বন্দি থাকে, ভিতরে কিন্তু টিনের প্রলেপ থাকে, এসএন। ওইটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে বাইরে, ভিতরে হচ্ছে টিনের প্রলেপ থাকে। তো টিনের প্রলেপ থাকার কারণে দেখা যায় হচ্ছে আপনার এটা মানে টিনের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে নন টক্সিক কম্পাউন্ড। সো এটার যে সল্ট গুলা থাকে, SnO2 হতে পারে, SN ক্লোরাইড হতে পারে, এই জিনিসগুলো আপনার হচ্ছে নন টক্সিক। অন্যগুলা যেরকম টক্সিক, এটা হচ্ছে নন টক্সিক। তো নন টক্সিক হওয়ার কারণে ইউ ক্যান ইনজেস্ট ইট, মানে হচ্ছে খেতে পারবেন, এটা কোনো সমস্যা হয় না, আমাদের সল্ট হিসেবেই কাজ করে। এর জন্য ফুড ফুড জাতীয় জিনিসগুলা বা বেভারেজ জাতীয় জিনিসগুলাতে যে হচ্ছে ক্যান ইউজ করি, এই ক্যানগুলোর ভিতরে পলিপ থাকে, নর্মালি টিন প্লেটেড থাকে। তো আপনি যদি হচ্ছে মনে করেন একটা প্লেট আছে, মানে হচ্ছে কোনো একটা মানে ফুড স্টোরেজ সিস্টেম, ওই ফুড স্টোরেজ সিস্টেম আপনি আয়রন দিয়ে বানানো, এর উপরে হচ্ছে টিনের প্রলেপ দিলেন, এসএন এর প্রলেপ দিলেন। তো এখানে যেটা হয় নর্মালি হচ্ছে পর্যায় সারণী অনুসারে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এটা বলতে পারবেন? স্যার, টিন আর হইল কি স্যার, ক্লোরিন। লোহা মানে ফেরাম। ও, আচ্ছা। আয়রনটা আপনার অ্যানোড হিসেবে কাজ করবে। হ্যাঁ, মানে নর্মালি হচ্ছে পর্যায় সারণী, যদি পর্যায় সারণী না, ওই ইলেকট্রোলাইটিক মানে ইয়ে টেবিল অনুসারে আপনার যদি হচ্ছে ইয়েস উপরে স্যার। থাকে হচ্ছে আপনাকে এসএন, নিচে হচ্ছে এফই, তো এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড হিসেবে কাজ করার কথা, আর এফই হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করার কথা। তবে যে ফুড প্যাকেজিং সিস্টেম গুলোতে আমরা ইউজ করি সেখানে এটা আবার উল্টা হয়, মানে এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার পোলারিটি হচ্ছে আবারও চেঞ্জ হয়ে যায়। মানে এসএন হচ্ছে তখন হয়ে যায় ক্যানোড, আর আপনার হচ্ছে একই হয়ে যায় ক্যাথোড। এটা কেন হয়? ওইখানে যে হচ্ছে আপনার অর্গানিক অ্যাসিড সিস্টেম গুলো থাকে, আমরা জানি ফুডে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকতে পারে, আপনার হচ্ছে নর্মালি ল্যাকটিক অ্যাসিড থাকে, বিভিন্ন কিছু বের মানে অর্গানিক অ্যাসিড গুলো থাকে। ওই অর্গানিক অ্যাসিড কম্পোনেন্টের কারণে দেখা যায় টিনের আপনার হচ্ছে পোলারিটি চেঞ্জ হয়ে যায়। এবং টিন যেটা হয় মানে অ্যাসেন যেটা হয়, অ্যাসেন আসলে হচ্ছে আপনার ক্যাথোড, সরি অ্যানোড হয়ে যায়। রিডিউসিং অ্যাক্টিভিটি হচ্ছে কমে যায়, তো অ্যানোড হয়ে যায়। অ্যানোড হয়ে যাওয়ার কারণে যেটা হয় আপনার হচ্ছে ওইটা মানে হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করতে থাকে। তো লোহা হচ্ছে আপনার এভাবে সেভ করা যায়। তো এখানে যেটা বলছে যে বিকজ অফ দ্য SN2 প্লাস হ্যাজ আর কমপ্লেক্সড by many food products which reduces the activity of SN2 plus, মানে এখানে যেটা হবে SN2 প্লাস যদি থাকে সেটা রিডিউসিং পাওয়ার, অ্যাসেন হওয়ার কথা, ক্যাথোড হিসেবে এইভাবে কাজ করার কথা, কিন্তু দেখা যায় এখানে যে অর্গানিক অ্যাসিড গুলো থাকে সেটা হচ্ছে এর অ্যাক্টিভিটিটা কমায় দেয়। কমায় দেওয়ার কারণে এই রিয়েকশনটা হতে চায় না। তো যেটা হয় মানে হচ্ছে এখানে স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করতে থাকে, উল্টা হয়, মানে SN2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এরকম হতে থাকে। তো আমরা বললাম হচ্ছে যে এসএন সল্ট গুলা যেগুলো আছে, এই যে এসএন ক্লোরাইড হতে পারে, SnO2 হতে পারে, এই সল্ট গুলা নন টক্সিক। সো এগুলো থাকার কারণে কোনো সমস্যা হয় না, মানে ফুডের মধ্যে যদি মিক্সড অবস্থায় থাকে সল্ট গুলা তেমন হচ্ছে প্রবলেম হয় না, বিকজ দের নন টক্সিক সল্ট। সো এখানে একটু ইন্টারেস্টিং যেটা বললাম যে পর্যায় সারণী মানে ইলেকট্রোলাইটিক সিস্টেম অনুসারে যদিও হচ্ছে টিন এখানে হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করার কথা, কিন্তু এই ফুড প্যাকেজিং সিস্টেম গুলোর জন্য লোহার সাথে থাকলে সেটা অ্যানোড হিসেবে কাজ করে, বিকজ অফ দ্য রিভার্সাল অফ দ্য পোলারিটি অফ SN2 plus ion. So activity of SN2 plus ion that actually get reduced, so it does not become the SN, does not take the electron, so ultimately it does not become the SN2 plus. What they give actually this reaction, as I said, SN equal to SN2 plus and twice electron. So this actually works as a sacrificial anode compared to the ferrum 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 প্লেটিং, রাইট? এখানে হচ্ছে যে ইয়েটা আছে সেটা হচ্ছে ফেরামটা হচ্ছে কাজ করে আপনার হচ্ছে ক্যাথোড হিসেবে, আর ওইটা অ্যানোড হিসেবে কাজ করে। সো এর জন্যই মানে ফুড প্যাকেজিং গুলোতে আমরা ইউজ করি। সো এখান থেকে যদি প্রশ্ন আসে সেটা পারবেন না। ইয়েস স্যার, পারবো স্যার। অ্যাক্টিভ দিকে চলে যায়, যে ফাই কোরোশনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ দিকে যায়। আমরা যদি ওই ছবি এঁকে আপনাদের দেখাতে বলি, যে ছবিটা কিরকম হবে, আমরা নর্মালি এটা কাজ করার কথা কি, ফাই এটা হচ্ছে ফাই সি ক্যাথোড, এটা হচ্ছে ফাই সি অ্যানোড, তাই না? FC FA। সো নর্মালি হচ্ছে এরকম হইতো, এটা হচ্ছে এখানে ফাই কোরোশন, এটা হচ্ছে ফাই কোরোশন, এটা হচ্ছে আই কোরোশন, এরকম হইতো কার্ভটা। তো নর্মালি এটা হচ্ছে SN হয়, SN2 প্লাস প্লাস 2s ইলেকট্রন এই কার্ভ, আর এটা হচ্ছে Fe2 প্লাস প্লাস 2s ইলেকট্রন এরকম হওয়ার কথা। এখানে হচ্ছে অ্যাসি হবে। তবে এখানে রিভার্সাল অফ পোলারিটি হওয়ার কারণে এটা যেহেতু মোর আপনার কিসের দিকে যেতে থাকে,
আপনার হচ্ছে এটা বলছি ফাই কোরোশনটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ ডাইরেকশনে যেতে থাকে। তো অ্যাক্টিভ ডাইরেকশন হলে যেটা হবে, এটা হচ্ছে আর এই পাশে আসতে থাকবে, এরকম আস্তে 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 এরকম আসতে থাকবে। যেটা হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে কোরোশন হচ্ছে আস্তে আস্তে, লোহার কোরোশন আস্তে আস্তে কমতে থাকবে। আর এটা যদি হচ্ছে আপনাদের ইয়ে দিয়ে দেখাতে চান, আরেকটা ফিগার দিয়ে দেখাতে চান অ্যাক্টিভ দিকে কিভাবে যায়, সেটা হচ্ছে এরকম হবে টিনের জন্য শুধু। ফাই সি আগে ছিল হচ্ছে এরকম পোলারিটি, এরকম যাওয়ার দিকের কথা ছিল, অ্যাক্টিভ দিকে যাওয়ার কারণে এরকম হতে থাকবে। মানে এটা এই কার্ভটা হচ্ছে Sn থেকে Sn2 প্লাস প্লাস টু ইলেকট্রন, আর এটা হচ্ছে Sn2 প্লাস প্লাস টু ইলেকট্রন ইকুয়াল টু Sn। এটা বেসিক্যালি ক্যাথোডিক রিঅ্যাকশন, এটা হচ্ছে অ্যানোডিক রিঅ্যাকশন। যেহেতু আমরা বলছি ফাই কোরোশনটা হচ্ছে অ্যাক্টিভ দিকে যেতে থাকবে, তার মানে হচ্ছে এই কার্ভটা আসতে থাকবে, তাই না? মানে হচ্ছে ও অ্যানোডিক বিহেভিয়ার দেখাতে থাকবে, আগে ক্যাথোডিক দেখাইতো, ও শিফট করে কোন দিকে চলে যাচ্ছে, অ্যানোডিক বিহেভিয়ারের দিকে যাচ্ছে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। জি স্যার। হুম। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে আমরা অনেক জায়গাতে ইউজ করি, এটা কিভাবে কিভাবে ইউজ করি সেটার এখানে কথাবার্তা বলা আছে। সেটা হচ্ছে হট ডিপিং মেথড হতে পারে, স্প্রেইং হতে পারে, সিমেন্টেশন হতে পারে। সিমেন্টেশন আমরা Al2O2 ইউজ করছিলাম, মনে আছে? ওই যে সিমেন্টেশন বেসিক্যালি এরকম একটা হচ্ছে চেম্বার থাকবে, সেখানে হচ্ছে আপনার যে মেটালটা থাকবে, মেটালের চারদিকে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম অক্সাইডের পাউডার থাকবে, Al2O3 এরকম পাউডার 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 ওরকম থাকবে। তো আপনি যখন হাই টেম্পারেচার দিবেন, মনে করেন হাই টেম্পারেচার দিলেন, হাই টেম্পারেচার দিলে হয় যেটা ট্রাম্বলিং এর মাধ্যমে হয়েছে, তাই না? এটা রোটেট করতে থাকবে, রোটেট করতে থাকলে ওই মেটালটার উপর চারদিকে অ্যালুমিনিয়াম গুলা ডিপোজিট হবে, গলে গিয়ে একটা লেয়ার ফরমেশন করবে। এটা আরো ভালো করার জন্য আমরা ফ্লাক্স ইউজ করি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে মেল্টিং পয়েন্টটা কমায় দেয় অ্যালুমিনিয়ামের। মেল্টিং পয়েন্ট কমায় দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আরো অল্প টেম্পারেচারেই হচ্ছে এটা গলে যায়, মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে হচ্ছে এই যে যেটা মেটাল অফ ইন্টারেস্ট ওর উপরে হচ্ছে একটা লেয়ার ফরমেশন করে। এইভাবে নর্মালি হচ্ছে এই যে আমরা হচ্ছে সিমেন্টেশন প্রসেসটা করি। তো অ্যালুমিনিয়াম নর্মালি এভাবেই করা হয় যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে আপনার দেখা যায় ওইটা হচ্ছে আপনার ইয়ে করতে থাকে, মেল্ট করে আপনার হচ্ছে লেয়ার ফরমেশন করে। তো অ্যালুমিনিয়াম এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। যেমন হচ্ছে আপনার ওই জেট রিপালসন হচ্ছে যে ইঞ্জিন গুলো আছে, ওইটার কিন্তু হচ্ছে এক্সিট গুলা যেখান থেকে হাই টেম্পারেচার ইয়েগুলা হয়, মানে আপনার বার্নারের মতো হচ্ছে হাই টেম্পারেচার গ্যাস গুলো বের হয় রকেটের। রকেট কিন্তু সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের লেয়ার থাকে, অ্যালুমিনিয়াম হাইলি রেজিস্টিভ। তো এখানে দেখাচ্ছে at high temperature aluminum ferrum alloy forms on the surface which can resist that high temperature oxidation up to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক হাই টেম্পারেচারে যখন আমরা কোনো কাজ করি নর্মালি দেখবেন মাস্ট ওখানে অ্যালুমিনিয়ামের অ্যালয় থাকবে, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে হাই টেম্পারেচার অক্সিডেশন হতে দেয় না। তো এর জন্য অ্যালুমিনিয়াম কোটিং গুলো অলওয়েজ করা হয়, যে রিফাইনারিতে আপনার হচ্ছে জেট রিপালসন ইঞ্জিন গুলাতে, ওইগুলাতে অলওয়েজ অ্যালুমিনিয়ামের কোটিং থাকে। তো অ্যালুমিনিয়াম এটাই আর কি, যদিও এক্সপেন্সিভ কিন্তু হচ্ছে যেহেতু এটা মানে ইউজেস আছে একটা হাই টেম্পারেচারের জন্য, যেগুলো রিয়েক্টরের টেম্পারেচার তো 1500 ডিগ্রি থেকে 2000 ডিগ্রিও হতে পারে। তো ওইগুলোর জন্য নর্মালি অ্যালুমিনিয়ামের অ্যালয় গুলো ইউজ করা হয়, ফেরামিনাম অ্যালুমিনিয়াম অ্যালয় গুলা। বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে। হচ্ছে এইটুকুই ছিল আমাদের মেটাল হচ্ছে মেটাল কোটিং সিস্টেম গুলো। তো মেটাল কোটিং এর পার্ট আমাদের শেষ। আমরা হচ্ছে মেটাল কোটিং এর বিভিন্ন প্রসেস সম্পর্কে জানছি, কিভাবে কিভাবে হতে পারে। তারপর হচ্ছে আমরা মেটাল কোটিং এর এক্সাম্পল গুলো দেখলাম, নিকেল, লেড, জিঙ্ক, টিন এন্ড অ্যালুমিনিয়াম, পাঁচটা এক্সাম্পল দেখেছি। এর মধ্যে টিন এন্ড জিঙ্কের একটু মানে উইয়ার্ড বিহেভিয়ার আছে, সেটাও আমরা পড়েছি, যে তাদের পোলারিটি রিভার্স হয়, পোলারিটি রিভার্স হওয়ার কারণে অ্যানোড থেকে ক্যাথোড হয়ে যেতে পারে, সেটা আমরা দেখেছি। এখন যদি আমরা যাই ইনঅর্গানিক কোটিং সিস্টেমের জন্য, ইনঅর্গানিক কোটিং কে নরমালি আমরা তিন ভাগে ভাগ করি, ব্লড ক্লাসিফিকেশন। একটা হচ্ছে এখানে আছে ভিট্রিয়াস এনামেল, একটা হচ্ছে আপনার পোর্টল্যান্ড সিমেন্টেশন সিমেন্ট কোটিং, লাস্টে হচ্ছে অক্সিডেটিভ কোটিং। এটা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন যদি ইনঅর্গানিক যাই। অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে ক্লাসিফিকেশন তো জানি, তাই না? এটা এখানে আলাদা করছে, একটাকে মেটাল বলছি, মেটাল কোটিং, এটা হচ্ছে ইনঅর্গানিক কোটিং। আর একটা হচ্ছে অর্গানিক কোটিং হবে, অর্গানিক কম্পাউন্ড থাকলে। তো ইনঅর্গানিকের কোটিং এর প্রথম জিনিসটা হচ্ছে ভিট্রিয়াস এনামেল। এই নামটা কখনো শুনছি, এনামেল কোটিং? হ্যাঁ স্যার, আমি শুনিনি। আচ্ছা, ভিট্রিয়াস এনামেল কোটিং, এনামেল হচ্ছে যেটা জিনিস সেটা হচ্ছে আপনার গ্লাসি, এটা হচ্ছে গ্লাসি ম্যাটেরিয়াল বেসিক্যালি, গ্লাসি শাইনি। এই যে এখানে ছবি যেটা আছে উপরে হচ্ছে মেটালের উপরে গ্লাসের একটা লেয়ার দেওয়া। তো অ্যানামল সিস্টেম গুলা যেটা করে সেটা হচ্ছে আপনার স্যান্ড বা হচ্ছে আপনার গ্লাসকে গুঁড়া, মানে এটা কি বলবো, হচ্ছে পার্টিকুলেট গ্লাস আর কি, গুঁড়া বানায়। তারপর হচ্ছে হাই টেম্পারেচার ফ্লাক্সের মধ্যে দিয়ে যখন যাবেন সেটা হচ্ছে গ্লাস মেল্ট করে।
মেল্ট করে এই মানে মেটালের উপর একটা লেয়ার ফরমেশন করে, আমরা যেটা হচ্ছে সিমেন্টেশন প্রসেসের মতো লেয়ার ফরমেশন করে, এবং হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট খুব গ্লাসি একটা কম্বিনেশন শুরু হয়ে যায়। তো এটাকে আমরা এর জন্য ভিট্রিয়াস এনামেল ক্লোটিং বলতেছি। এটা নর্মালি গ্লাসি ম্যাটেরিয়াল, আপনার হচ্ছে গ্লাসকে ভেঙে গুঁড়া গুঁড়া করে তারপর হচ্ছে মেল্ট করে উপরে লেয়ার ফরমেশন করা হয় আর কি। এটা হচ্ছে যে হার্ড গ্লাসি এক্সটার্নাল লেয়ার মেটালের উপর, তো এটা খুবই প্রোটেক্টিভ। এটা অবশ্যই বুঝতেছেন, এটা কোনোভাবে অক্সিজেন, H2O এগুলা পেনিট্রেশন হতে দেয় না মেটালটার মধ্যে। তো এটা খুবই ভালো কাজ করে আর কি, এখানে কোনো মানে এটা কোটিং করা থাকলে দেখা যায় কোনো এখানে corrosion হচ্ছে না। বাট মেইন প্রবলেম যেহেতু গ্লাসি ম্যাটেরিয়াল, এটা তো হচ্ছে আপনার কি এখানে হচ্ছে সাসেপ্টিবল টু মেকানিক্যাল ড্যামেজ এন্ড ক্র্যাকিং। মানে হচ্ছে দেখা যাবে হচ্ছে জোরে চাপ লাগলে বা হচ্ছে আপনার যদি হচ্ছে সাইক্লিক প্রসেসের মধ্যে দিয়ে যায় এটা ভেঙে যেতে পারে, এটা হচ্ছে যেহেতু হচ্ছে গ্লাস ম্যাটেরিয়াল। এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা আর কি, এক্সটার্নাল লেয়ার। আদারওয়াইজ হচ্ছে ইট ওয়ার্কস অ্যাবসলিউটলি ফাইন। এটা হচ্ছে কাউকে অক্সিজেন, অক্সিজেন তারপর হচ্ছে ওয়াটার এগুলো পেনিট্রেশন নর্মালি হতে দেয় না। যেমন অ্যানিমাল স্টিল সাইন এক্সপোজ টু অ্যাটমসফিয়ার লাস্ট মেনি ইয়ার্স, আপনার যদি হচ্ছে কোনো খাম্বা মানে মানে হচ্ছে ইয়ে থাকে আর কি, ওই যে স্টিলের কোনো হচ্ছে ইয়ে থাকে, সাইনবোর্ড থাকে, সেটার উপর যদি অ্যানিমাল কোটিং থাকে দেখা যায় হচ্ছে অনেক বছর লাস্ট করতে পারে। কারণ এটা তো বললাম অ্যাটমসফিয়ারিক পোরশনের যে মেইন কম্পোনেন্ট গুলো হচ্ছে ময়েশ্চার, অক্সিজেন এন্ড পার্টিকুলেট ম্যাটার, এদের হচ্ছে মেইন মেটালের সাথে হচ্ছে কন্টাক্টে আসতে দেয় না, যেহেতু একদম পুরো একটা এক্সটার্নাল লেয়ার ফরমেশন করে অ্যানিমাল কোটিংটা। তারপরে উদাহরণ হচ্ছে আপনার পোর্টল্যান্ড সিমেন্ট কোটিং। এটা কোনো কিছুই নেই, যে পোর্টল্যান্ড সিমেন্ট আমরা যেটা ইউজ করি মেটালের উপর, এখানে ছবি দুটো আছে দেখেন, মেটালের উপর জাস্ট হচ্ছে একটা লেয়ার ফরমেশন করা, এই যে একটা ঠিক লেয়ার ফরমেশন করা। এখানে এই সিমেন্টের কারণে যেটা হয়, লেয়ার ফরমেশন করলে যে হাই টেম্পারেচার এগুলো নর্মালি হচ্ছে আপনার ইয়েতে হয় যে সিমেন্ট প্রোডাকশনের জন্য যে আমরা হচ্ছে ইয়ে ইউজ করি, রোটারি ক্লিন ইউজ করি, রোটারি ক্লিনের টেম্পারেচার আপ টু 2000 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এত হাই টেম্পারেচারে মেটাল কখনো উইথস্ট্যান্ড করতে পারে না, আপনার হচ্ছে করোশন হবে, হাই টেম্পারেচার ফ্যাটিক করোশন হতে পারে, স্ট্রেস করোশন, ক্র্যাকিং হতে পারে। কিন্তু হাই টেম্পারেচার যেহেতু উইথস্ট্যান্ড করতে পারে না, আমরা যেটা করি উপরে হচ্ছে একটা লেয়ার ফরমেশন করি সিমেন্টের, একদম সিমেন্ট দিয়ে লেয়ার দিয়ে দিই। লেয়ার দেওয়ার কারণে দেখা যায় এখানে হচ্ছে করোশন রেটটা খুবই খুবই কমে যায়। তো এখানে ছবি আছে, এই যে হচ্ছে সিমেন্ট কোটিং হচ্ছে দেওয়া আছে আর কি। তো নর্মালি হচ্ছে 5 থেকে 25 সেন্টিমিটার থিকনেস হতে পারে এই সিমেন্ট কোটিং আর কি, অনেক যথেষ্ট থিকই দেওয়া হয় আর কি, পোর্টল্যান্ড সিমেন্ট দিয়ে আপনার হচ্ছে এটা করা হয়। নর্মালি হচ্ছে পাইপিং সিস্টেম, ওয়াটার ক্যারিং হচ্ছে পাইপ যেগুলো আছে, ওয়াটার পাইপ গুলা সেটার ভিতরে হচ্ছে লেয়ার ফরমেশন করে দেওয়া হয় সিমেন্টের লেয়ার। তো দেখানো হয় কন্টামিনেশন দূর হয়, টিপিক্যাল কন্টামিনেশন যেগুলো মেটাল থেকে কন্টামিনেশন হতে পারে সল্টের কারণে, সেগুলো কখনোই হয় না। এবং এখানে হচ্ছে আপনার ওই হচ্ছে পোরশনটা হয় না। তবে এখানেও মেন সমস্যা, ওইটার মতো মেন সমস্যা এটা হচ্ছে আপনার মেকানিক্যাল ব্রেকেজ হতে পারে। মেকানিক্যাল শকের কারণে এটা হচ্ছে লেয়ার হচ্ছে খুলে যেতে পারে, ব্রেকেজ হতে পারে আর কি, আর এত স্ট্রংলি হচ্ছে অ্যাডহেয়ার করতে পারে না মেটাল সার্ফেসে আর কি। তো মেন সমস্যা এই দুই জায়গাতেই আর কি। এই যে এখানে উদাহরণ বললাম আর কি, যে ইন্টেরিয়র হট এন্ড কোল্ড ওয়াটার ট্যাঙ্ক, অয়েল ট্যাঙ্ক, কেমিক্যাল স্টোরেজ ট্যাঙ্ক, এগুলো নর্মালি যেগুলো হাইলি করোসিভ বা অনেক হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে হবে, সেগুলোর জন্য হচ্ছে আমরা সিমেন্ট কোটিং দিয়ে দিই আর কি। তারপর লাস্ট যেটা ইনঅর্গানিক কোটিং এ, সেটা হচ্ছে অক্সাইড ফরমেশন করা। তো অক্সাইড ফরমেশন করলে যে কেমিক্যাল কনভার্সন কোটিং, মানে হচ্ছে আপনি এই মেটালকে একটা কেমিক্যালি রিয়েক্ট করাবেন অন্য কোনো ইনঅর্গানিক সাবস্টেন্সের সাথে, মানে সাবস্টেন্সের সাথে রিয়েক্ট করে যেটা করবেন সেখানে হচ্ছে আপনি একটা লেয়ার ফরমেশন করবেন। এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফসফেট দিয়ে যদি রিয়েক্ট করান মেটালকে, সেটাকে ফসফেট কোটিং বলতেছি, পারকারাইজিং বা বন্ডারাইজিং। অক্সাইড কোটিং হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে আপনার হচ্ছে রিয়েক্ট করায় ওটা হচ্ছে অক্সাইড লেয়ার ফরমেশন করা যেতে পারে। অথবা ক্রোমিক অ্যাসিডের সাথে করে ক্রোমেট কোটিং করা যেতে পারে। তো এই যে কেমিক্যাল কনভার্সন কোটিং, আমরা হচ্ছে ইনঅর্গানিক কোটিং কে তাহলে তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভিট্রিয়াস এনামেল কোটিং, পোর্টল্যান্ড সিমেন্ট কোটিং, আর একটা কেমিক্যাল কনভার্সন কোটিং। তো আগে দুটা দেখেছি, এই তৃতীয় নাম্বারটা এসে আমরা যে মেটালের সাথে ইনঅর্গানিক সাবস্টেন্সের, নর্মালি অ্যাসিডিক হয় এগুলো সবই, ইনঅর্গানিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করে আমরা হচ্ছে অক্সাইড, তারপর হচ্ছে ফসফেট আর ক্রোমেট, এরকম হচ্ছে লেয়ার মানে থিন লেয়ার ফরমেশন করি, রিয়েক্ট করে খুব অল্প সময় রিয়েক্ট করাবো। এই থিন লেয়ার গুলো ফরমেশন করি যাতে করে হচ্ছে এটা আপনার মানে করোশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো প্রথম এক্সাম্পলে যদি আসি, সেটা হচ্ছে পার্কারাইজিং বা বন্ডারাইজিং বলি, সেটা কোনো কিছুই না, সেটা হচ্ছে আপনার ফসফেট অ্যাসিডের সাথে হচ্ছে রিয়েক্ট করানো। তো এখানে একটা ফসফেট অ্যাসিড আছে, এটা হচ্ছে সবসময় এটা ইউজ করা হয়, জিঙ্ক অ্যাসিড অর্থোফসফেট।
এই সলিউশনটা আপনার দেখা যায় হচ্ছে আপনার মেটালের উপর, ক্লিন মেটাল সারফেস, অবশ্যই ক্লিন হতে হবে, ক্লিন মেটাল সারফেসের উপর স্প্রে করা হয়। তো স্প্রে করার কারণে যেটা হয়, মেটালের সাথে এই যে জিঙ্ক অক্সাইড ও অর্থোফসফেট ও হচ্ছে রিয়েক্ট করে হচ্ছে আপনার ফসফেট সল্ট ফরমেশন করে। এই ফসফেট সল্টটা মেটাল ফসফেট সল্ট, ওই যে মেটাল ফসফেট সল্টটা দেখা যায় হচ্ছে কোরেশন প্রোটেকশন হিসেবে কাজ করতে থাকে। বাট এটা খুব বেশি স্ট্রং না। এটা যেটা করি, একটা লেয়ার, একটা খুবই স্মল মানে লো থিকনেসের একটা লেয়ার ফরমেশন করে। এই লেয়ারের কাজ হচ্ছে আপনার, এটা পেইন্ট বেস হিসেবে ইউজ করতে পারি আমরা বেশিরভাগ ক্ষেত্রে। এটা যদি আপনি শুধুমাত্র ফসফেটাইজিং করে, পার্কারাইজিং বা বন্ডারাইজিং করে মনে করেন যে কোরেশন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন এটা আমরা হচ্ছে রেখে দিই, এটা কখনোই কাজ করবে না। মানে ফসফেট সল্ট গুলা খুব বেশি একটা হচ্ছে স্ট্রং না। স্ট্রং না হওয়ার কারণে এটা কোরেশন রেজিস্টিভ ম্যাটেরিয়ালস হিসেবে খুব বেশি একটা কাজ করতে পারে না আর কি। এর জন্য আমরা এটা হচ্ছে নর্মালি এটা পেইন্ট বেস হিসেবে কাজ করি, মানে সারফেস ক্লিনিং এজেন্ট হিসেবে নর্মালি কাজ করায় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে পার্ট আসে অ্যানোডাইজিং। আমরা যে এখানে যে অক্সাইড কোটিং বললাম সেটাকে আমরা অ্যানোডাইজিং বলতেছি, অ্যানোডাইজিং। তো এটা কি হচ্ছে অ্যানোডাইজিং বলতেছি, অ্যানোডাইজিং কোনো কিছুই না, সেটা আমরা বললাম একটা ফসফেট অ্যাসিড দিয়ে রিয়েক্ট করাইছেন, এটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ইয়ে করা আর কি, অ্যাসিডের সাথে হচ্ছে রিয়েক্ট করা। তো এই যে এখানে বললাম অ্যানোডাইজিং ইজ অ্যানোডিক অক্সিডেশন, এই যে যেটার কথা বললাম, অ্যানোডিক অক্সিডেশন অফ দ্য মেটাল ইন দ্য অ্যাসিড বাথ। অ্যাসিড নরমালি সালফিউরিক অ্যাসিড বাথ গুলাতে হচ্ছে রিয়েক্ট করানো হয় টু হ্যাভ এ প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার, দাস দ্য অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ফর্ম হয় Al2O3। মনে করেন অ্যালুমিনিয়ামকে অ্যানোডাইজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাসিড বাথ গুলা কনসেন্ট্রেটিক সালফিউরিক অ্যাসিড সাথে হচ্ছে রিয়েক্ট করলেন, সেটা হয় আলটিমেটলি প্লাস হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিতে হয়, লাস্টে আলটিমেটলি Al2O3 ফর্মেশন করে। এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার। এটাই হচ্ছে অ্যানোডাইজিং এর কাজ। অবশ্যই হচ্ছে আপনি অনেকক্ষণ রেখে দিবেন না, রেখে দিলে যেটা হবে এখানে হচ্ছে আপনার কোরেশন হতে থাকবে। এখানে যে বিভিন্ন পিকলিং এজেন্ট হিসেবে অ্যাড করা হয় যাতে করে হচ্ছে কোরেশন আবার অনেক বেশি না হয়ে যায়। আমাদের মেইন টার্গেট হচ্ছে শুধুমাত্র একটা অক্সাইড লেয়ার ফরমেশন করা, এতটুকু। এটাও হচ্ছে পেইন্ট বেস হিসেবে কাজ করতে পারে, নাইলে হচ্ছে দেখা যায় এটা ছাড়া পেইন্ট গুলো ভালো কাজ করতে পারে না, এবং হচ্ছে এটা সোললি আপনার হচ্ছে কখনোই হিসেবে কাজ করবে না, কোরোশন ইনহিবিটর, কোরোশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে না। সো যেটা হয় এগুলো বেসিক্যালি আপনার ক্রোমিয়াম কোটিং, এরপর একটা আছে ক্রোমেট কোটিং। এটা ক্রোমিক অ্যাসিডের মধ্যে হচ্ছে আপনার ক্লিন মেটালকে ক্রোমিক, এই যে সোডিয়াম ডাইক্রোমেট সলিউশনে যদি চুবায় রাখেন, এর উপরে ক্রোমিক একটা সল্টের লেয়ার হয়। তো এটা হচ্ছে এগুলো ইউজ করা হয় আর কি তিনটা মেথডে। একটা হচ্ছে ফসফেট জিঙ্ক অ্যাসিড অর্থোফসফেট সলিউশনে ডিপিং করলেন, একটাকে বললাম হচ্ছে অ্যাসিড বাটে ডিপিং করলেন, আরেকটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড হচ্ছে সলিউশন, যেটা সোডিয়াম ক্রোমেট সলিউশন, এর সাথে হচ্ছে অ্যাসিডিফাইড সলিউশন। এই যে অ্যাসিডিফাইড সলিউশনে হচ্ছে দিলেন, এটা হচ্ছে ক্রোমেট গুলো ফর্মেশন হয়, Cr2O4 2 এই সল্ট গুলো ফর্মেশন হয়। সল্ট ফর্মেশন হয়ে যেটা হয় সেটা হচ্ছে একটা লেয়ার ফর্মেশন করে। বাট তিনটা মেথডই খুব বেশি একটা হচ্ছে প্রোটেক্টিভ না, মানে হচ্ছে কোরেশনকে হাইলি প্রোটেকশন দিতে পারে না দেখে এদের বেসিক্যালি আমরা বেস হিসেবে ইউজ করি, পেইন্ট বেস বা হচ্ছে পরবর্তী সাবসিকুয়েন্ট কাজ করার জন্য। ওরা মেটাল সারফেস থেকে ইমপিউরিটিস দূর করে একটা সুন্দর লেয়ার দেয়, এই লেয়ারের উপর পরবর্তী হচ্ছে আমরা যে হচ্ছে প্রোটেক্টিভ সিস্টেমটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এটা প্রিলিমিনারি লেয়ার ফরমেশন করা, এই তিনটা মানে এই মেথডের মাধ্যমে আর কি। লাস্টে আমরা আসলাম অর্গানিক কোটিং। অর্গানিক কোটিং আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা এটা বেসিক্যালি যেটা চাই অর্গানিক কোটিং, এটা হচ্ছে পেইন্ট, সবচেয়ে কমন পেইন্ট করা। আপনার হচ্ছে সবকিছুর উপর আমরা পেইন্ট করে দিই, লোহার জানালা, তারপর হচ্ছে টিনের চাল, এখন টিনের চালেও দেখে হচ্ছে পেইন্ট করা থাকে। তো এই পেইন্ট গুলা বেসিক্যালি অর্গানিক সাবস্টেন্স। পেইন্টের মধ্যে কি থাকে সেটা জানি, রং গুলার মধ্যে। তবে এইটা তো জানি না, তবে কালার যে টিন গুলো আমরা দেখতে পারি আর কি বিভিন্ন হুম হুম। রকমের হয়। পিগমেন্ট থাকে স্যার। হ্যাঁ, পিগমেন্টস, এটাই। পেইন্টে বেসিক্যালি দুটা জিনিস থাকে, একটা হচ্ছে অর্গানিক ক্যারিয়ার। অর্গানিক ক্যারিয়ার এটা হচ্ছে আপনার ইয়ে হতে পারে, রেজিন, রেজিন গুলা হচ্ছে নর্মালি বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার এখানে ইয়ে হতে পারে পলিয়ামাইড রেজিন, অ্যালকালাইট রেজিন, ভিনাইল রেজিন, ইপক্সি রেজিন হতে পারে। তা এইগুলা হচ্ছে বিভিন্ন ওয়াইল সিড হতে পারে, যেমন টাং সিড হতে পারে, এগুলা হচ্ছে নর্মালি ইউজ করা হয় পেইন্টের হচ্ছে ক্যারিয়ার হিসেবে, একটু সুন্দর স্মেল যেটা থেকে আসে আর কি, অর্গানিক জিনিস। আর যেটা রঙের জন্য দেখেন সেটা হচ্ছে পিগমেন্টস, এগুলো হচ্ছে মেটাল সল্ট, তাই না? এটা হচ্ছে নর্মালি হচ্ছে যেমন TiO2, এটা কিন্তু সানস্ক্রিন ইউজ করা হয়, টাইটানিয়াম ডাইঅক্সাইড। আমরা যারা সানস্ক্রিন ইউজ করি তারা দেখবেন ওটা হচ্ছে একটা, সানস্ক্রিন গুলা কি হয় শরীরে মাখলে একটু সাদা সাদা দেখা যায়, অতিরিক্ত সাদা দেখা যায়, এটা নর্মালি TiO2 থাকে। ওরা ইউভির লাইট কে রিফ্লেক্ট করতে পারে, স্ক্রিনে আসলেও তো ইউভি লাইট রিফ্লেক্ট করে দেয়, অ্যাবজর্ব করে দেয়। TiO2 নর্মালি সাদা,
জিঙ্ক অক্সাইড, ZnO2, এগুলো সাদা। লেডের হচ্ছে ইয়েলো কালার হয়, যেখানে পিগমেন্ট দেওয়া আছে, লেড অক্সাইড ইয়েলো। ফেরান অক্সাইড হচ্ছে আপনার লালচে কালার, এগুলো ইউজ করা হয়। মানে যত কালার দেখেন পেইন্টের, সবগুলা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন মেটাল অক্সাইড, বিভিন্ন মেটাল অক্সাইড, সালফেট, ক্রোমেট, এগুলা থাকে। তো এগুলা সবই হচ্ছে আপনার বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন বেরিয়াম সালফেট, এটা ইউলস কালার হয়। লেডের গুলা হচ্ছে ইয়েলো কালার হয়, জিঙ্ক ক্রোমেট হচ্ছে সাদা কালার হয়। তো এরকম বিভিন্ন কালারের জন্য আমরা পাই আর কি, এগুলো মিক্সচার থাকে, তো থাউজেন্ডস অফ মেটালিক অক্সাইড থাকে, এগুলো পিগমেন্ট হিসেবে কাজ করে। তো এই পেইন্টে দুইটা জিনিস এখানে হচ্ছে, অর্গানিক ক্যারিয়ার যে কাজটা করে সেটা হচ্ছে মেটালের উপর যদি আপনি পেইন্ট করেন, অর্গানিক ক্যারিয়ার গুলা এই যে O2 আসতে দিবে না, H2O ঢুকতে দিবে না, এই কাজগুলা করে। আর পিগমেন্টস গুলা যেটা করে, একে তো হচ্ছে কালারফুল দেখায়, দ্বিতীয় কথা ওরা কোরোশন ইনহিবিটর হিসেবে কাজ করে, কোরোশন ইনহিবিটর হিসেবে কাজ করতে থাকে। তো এইভাবে আর কি হচ্ছে পেইন্ট হচ্ছে খুবই সুপিরিয়র হচ্ছে আপনার অর্গানিক কোটিং হিসেবে কাজ করতে পাওয়া যায় আর কি। সো এই মানে এইটাই পেইন্টের হচ্ছে যে যেটা বললাম, ভেহিকেল গুলো আমরা একটু যদি আবার বলি, এটা বিভিন্ন রকম হচ্ছে ইয়ে থাকবে, যেমন হচ্ছে আমরা বললাম লিনসিড অয়েল থাকতে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা গাছের গাছের অয়েল আর কি, যে লিনসিড, এটা একটা সিড আর কি, সিড থেকে অয়েল হচ্ছে। তারপর হচ্ছে ট্রাং অয়েল হতে পারে, মানে ক্যারিয়ার গুলা ওয়েল হতে পারে। তারপর হচ্ছে রেজিন হতে পারে, এখন সিনথেটিক রেজিন ক্যারিয়ার হিসেবে হতে পারে। তো এগুলো হচ্ছে ক্যারিয়ার, ওর সাথে মিক্স করবেন আপনি বিভিন্ন রকম হচ্ছে আপনার এই যে TiO2, লেড সালফেট, মেটালিক অক্সাইড গুলো আপনি ইউজ করবেন। তো ওইটা হচ্ছে পেইন্ট। তো আমরা বুঝলাম পেইন্ট কিভাবে কাজ করে। তো পেইন্টের হচ্ছে আরো দুইটা, মানে ওগুলো পেইন্ট না, এগুলো আপনার চিনেন, ভার্নিশের তো শুনছি তাই না, ভার্নিশ, রং করার আগে ভার্নিশ জি দেয় না? স্যার। হুম। জি স্যার। ওইগুলো হচ্ছে অর্গানিক, এগুলো সব হচ্ছে এই যে ভার্নিশেস হচ্ছে ড্রাইং অয়েল হতে পারে, ডিজলভ রেজিন হতে পারে, ভোলাটাইল থিনার হতে পারে। থিনারের নামও তো শুনছি আমরা, থিনার হচ্ছে বাজার থেকে কিনতে পাই। জি স্যার। ওগুলো হচ্ছে সবই অর্গানিক, সবই। তবে পেইন্টের বেস গুলো হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আপনার ইয়ে থেকে, উদ্ভিদ থেকে কালেক্ট করা হয়। আর এইগুলো নর্মালি হচ্ছে আপনার পেট্রোলিয়াম বেসড, অথবা হচ্ছে আপনার বেসড আর কি, হচ্ছে সিনথেটিক বেসড আর কি, যে ভার্নিশেস আর লিকরাশ। লিকরাশও সেম হচ্ছে ভোলাটাইল থিনার। এটা যেটা করে, এটা হচ্ছে আপনার একটা গ্লাসি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। লিকরাশের নাম শুনছেন? লিকার? না এটা স্যার, হচ্ছে নাম হয়তো ওইভাবে শুনি নাই, কিন্তু ইউজ করে, যেমন হচ্ছে আপনার ওই যে কিভাবে বলে, ওই যে ফার্নিচার গুলাতে হচ্ছে একটা লেয়ার দেয় না লাস্টে, হচ্ছে সুন্দর জি একটা স্যার, কালার একদম আসে। চকচকে করে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে বার্নিশেশন লিকরাশ গুলা, এদের কাজ হচ্ছে কি, লিকরাশে আপনার হচ্ছে রেজিন থাকবে, রেজিনের সাথে সাথে হচ্ছে আপনার কিছু ভোলাটাইল থিনার থাকবে। তো প্রথমে আপনি লেয়ার দিলেন, লেয়ার দিলে যেটা হয়, এগুলো ভোলাটাইল যেহেতু, থিনারটা হচ্ছে ভ্যাপরাইজ করে চলে যায়, কিন্তু রেজিনটা থেকে যায়। রেজিন নর্মালি এই যে শাইনি যে পার্টটা দেখেন আপনি হচ্ছে ফার্নিচারের উপরে চকচক করতেছে, ওটা বেসিক্যালি রেজিন। তো লিকরাশ এভাবে কাজ করে। তো ভোলাটাইল থিনারের মধ্যে রেজিন থাকে, দুটা মিক্স করা থাকে। তো আপনি যখন হচ্ছে যে পেইন্টের মতো হচ্ছে, এটা পেইন্ট না কিন্তু পেইন্টের মতো যখন আপনি দিতে থাকেন ব্রাশিং করে, তো দেখা যায় শুকালে শুকালে যেটা হয়, আপনার থিনারটা উড়ে চলে গেছে, কিন্তু হচ্ছে আপনার রেজিনটা চকচকে একটা গ্লাসি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলে, ওটা একটা লেয়ার ফর্মেশন করে। তো এইভাবে হচ্ছে অর্গানিক কোটিং গুলা বুঝতে পারলাম তাইলে, পেইন্ট, তারপর হচ্ছে লিকরাশ আর ভার্নিশেস কিভাবে কাজ করে। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এইটাই ছিল আমাদের মেইন। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে পেইন্টিং সিস্টেম গুলা আমরা কখনো, এটা নর্মালি হচ্ছে অ্যাটমসফেরিক কোরোশন দূর করার জন্য ইউজ করি, অ্যাটমসফেরিক কোরোশন, অথবা যেগুলোতে হাইলি কোরোশন হয় এনভায়রনমেন্ট ইয়েতে, আপনার পাইপলাইন গুলা যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেটার জন্য ইউজ করতে পারেন, বাট কখনোই এটা সয়েলের জন্য করা যাবে না। সয়েল পাইপলাইন করা যাবে না, কেন করা যাবে না কেউ বুঝতে বলেন তো, এতদিন যা যা বললাম, সয়েলের জন্য কেন পেইন্ট করতে পারবো না? ডিজলভ হয়ে যাবে সয়েলে। হুম হুম। অর্গানিক ম্যাটার গুলো ডিজলভ হয়ে যাবে সয়েলে। ওরকম না, অর্গানিক তো যাবেই, ঠিক আছে, লেয়ারটা তো চলে যাবে, হ্যাঁ এটাও আছে সাথে। এই যে আপনার যে পিগমেন্ট গুলা আছে, এই যে এগুলো তো সব মেটাল তাই না, এগুলা সব হচ্ছে মেটাল পিগমেন্ট গুলা পেইন্টের। তো এইগুলা সয়েলের যেহেতু তো অনেক ধরনের ইলেকট্রোলাইটিক সিস্টেম থাকে, এই পিগমেন্ট গুলা পরে দেখা যায় হচ্ছে আপনার কি, এই যে পিটিং কোরেশন ক্রিয়েট করা শুরু করে দিচ্ছে ওখানে। তো এর জন্যই আমরা কখনোই হচ্ছে সয়েল সিস্টেমের জন্য, মানে মাটির নিচে যে পাইপলাইন গুলো আছে, এগুলোর জন্য পেইন্ট করা হয় না কখনোই। বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ। তো ওইটার জন্য নর্মাল যেটা হয়, কোলের মানে কোলটারের নাম শুনছেন না, হচ্ছে একদম ইয়ের মতো দেখতে, বিটুমিনের মতো দেখতে, একদম মানে ডিস্টিলেশন কলামের নিচ থেকে যেটা বের হয় কোলটার আর কি, টোরিফিকেশনের মেথডের মাধ্যমে বের হয়। এই যে কালো কুচকুচা,
দেখছেন না জি ওইটা? স্যার, শুনছেন তো? দেখছি হ্যাঁ, স্যার, দেখছি। কোল টার গুলা ইউজ করা হয়, মানে সয়েল পাইপলাইন যেগুলো থাকে, সয়েলের নিচ দিয়ে যে পাইপলাইন গুলো আছে, এটার বাইরে হচ্ছে কোল টারের লেয়ার দেওয়া হয়। ওইগুলা হচ্ছে আপনার দেখা যায় বেটার পারফর্মিং দেন পেইন্ট। পেইন্ট হলে হচ্ছে আপনার দেখা যায় ওখানে হচ্ছে আপনার পিটিং কোরোশন হতে পারে, কিন্তু কোল টারের লেয়ার দিয়ে দিলে ওখানে কোনো কোরোশন হয় না। ওইটা তখন হচ্ছে ওই যে অর্গানিক লেয়ার হিসেবে কাজ করতে থাকে আর কি, পেট্রোলিয়াম লেয়ার হিসেবে। তো ওইটা ইউজ করা যায়। এই গেল। তারপর হচ্ছে আমরা একটা প্রশ্ন খুবই আসে আর কি, ওই হচ্ছে রিকোয়ারমেন্ট অফ এ গুড পেইন্ট। তো এই পেইন্টিং সিস্টেমের হচ্ছে কি কি কোয়ালিটি থাকা উচিত সেটা হচ্ছে আমাদের জানতে হবে। এখানে তিনটা স্মল এক্সাম্পল করে দেওয়া আছে, বাট আমি চাবো আপনারা বইটা পড়েন। আমি সবসময় বলি, আমার বইটাও হচ্ছে একই কথা বলি, হচ্ছে রিড দ্য বুক। মানে বইয়ের মধ্যে যা আছে সেটা পড়ার জন্য, স্লাইডে তো থাকবে, স্লাইড হচ্ছে কি কি টপিক আছে সেটা পড়ার জন্য, ক্লাসে ওটা বোঝানোর জন্য, বাট বই নিজেদের পড়তে হবে। তো এখানে রিকোয়ারমেন্ট অফ এ গুড পেইন্ট আমি হচ্ছে আন্ডারলাইনে করে দিয়েছি কোরেশন প্রোটেকশনের জন্য। প্রথম জিনিসের যেটা কাজ সেটা হচ্ছে গুড ভ্যাপর ব্যারিয়ার হতে হবে পেইন্টে। মানে এটাতে যদি কোনো হচ্ছে আপনার পোরাস পার্ট থাকে, বা হচ্ছে পেইন্টিংটা ঠিক মতো হয় নাই, কোথাও হচ্ছে আপনার একটু হচ্ছে ইরেগুলারিটিস আছে, আমরা প্রথম চ্যাপ্টারে দেখে এসেছি। আপনার বলছিলাম হচ্ছে হোমোজেনাস পেইন্টিং করা উচিত অলওয়েজ, হেটারোজেনাস হলে সমস্যা। কোনো কারণে যদি ছিদ্র থাকে সেখানে যদি ভ্যাপর কন্টাক্ট বা লিকুইড কন্টাক্ট হয়, যেটা হবে সিভিয়ার পিটিং কোরোশন হবে। কারণ আপনি এরিয়া ইফেক্ট জানেন তাই না? ওই যে এরিয়া যদি অ্যানোডের এরিয়া যদি কম থাকে আর ক্যাথোডিক এরিয়া যদি বেশি থাকে, অনেক বেশি পরিমাণ হচ্ছে কি কোরোশন হয়। তো মনে করেন খুব অল্প একটা ছিদ্র আছে পেন্টিং এর কারণে, অল্প একটু হচ্ছে রিমেইনিং পার্ট আছে যেখান থেকে হচ্ছে অক্সিজেন অক্সিজেন চলে আসছে। তো ওরা যেটা করে, এগুলাতে ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোডের এরিয়া হচ্ছে অনেক বেশি, অ্যানোডের এরিয়া খুবই স্মল, যেহেতু অল্প একটু ছিদ্র, এটা দেখা যায় হাইলি পিটিং কোরেশন হয়েছে যায়। এর জন্য আমরা বলতেছি একটা পেইন্টের, গুড পেইন্টের অবশ্যই হচ্ছে যে জিনিসটা প্রথমে থাকতে হবে সেটা হচ্ছে গুড ভ্যাপর ব্যারিয়ার। ওটা কোনো রকম পারমিয়াবল হতে পারবে না, নন পারমিয়াবল হওয়া উচিত, নন পারমিয়াবল সাবস্টেন্স মানে পারমিয়াবল হওয়া উচিত, এবং হচ্ছে হোমোজেনাস পেইন্টিং করা উচিত। তো এটা কিভাবে তাহলে আমরা মেনটেন করবো? আমরা কয়েকবার মাল্টিপল লেয়ার ফরমেশন করা উচিত পেইন্ট দিয়ে, মাল্টিপল পেইন্ট লেয়ার কয়েকবার দিব, যাতে করে হচ্ছে আপনার এখানে যদি কোনো মানে হেটারোজেনিসিটি না থাকে, হোমোজেনাস লেয়ার ফরমেশন হয় মাল্টিপল কোটিং করে আর কি। তারপর ইনহিবিট এগেনস্ট কোরোশন, যেই হচ্ছে আপনার এখানে আমরা কি বলছি, এখানে পেইন্টের ইনহিবিটর কারা, যে মেটালিক অক্সাইড গুলা থাকে, টিআইও2 একটু আগে বললাম, লেড লেড অক্সাইড হতে পারে, ও3, তারপর Fe2O3, এগুলো মেটাল অক্সাইড, এগুলো হচ্ছে ইনহিবিটর তাই না? পেইন্টের একটা পার্ট যেটা হচ্ছে অর্গানিক পার্ট, সেটা হচ্ছে ভ্যাপর ব্যারিয়ার হিসেবে কাজ করে। পেইন্টের আরেকটা পার্ট যেটা পিগমেন্টস, সেটা কাজ করবে ইনহিবিটর হিসেবে। কিন্তু যে ইনহিবিটর গুলা থাকবে সেই পিগমেন্টস গুলা যাতে অবশ্যই হচ্ছে কি হয়, ভালো কোরোশন প্রিভেন্ট করতে পারে, এমন পিগমেন্ট দিলাম যেটা হচ্ছে আপনার পিগমেন্ট গুলো আছে যেগুলো হচ্ছে আপনার ইয়ে হতে পারে না, কি বলে ওটা, কোরোশন প্রিভেন্ট করতে পারে না, তাহলে তো হচ্ছে লাভ নাই তাই না? শুধু ব্যারিয়ার দিয়ে লাভ নাই, ওটা কি হতে হবে, আপনার ভালো ইনহিবিটর হতে হবে। যেমন হচ্ছে আপনার লেড হচ্ছে আপনার ভালো ইনহিবিটর, এই যে লেডের কথা বললাম, লেড অক্সাইড, এটা ভালো ইনহিবিটর হিসেবে কাজ করে। Pb3O4 সেটা কাজ করতে পারে, এটা রেড কালার হয়ে থাকে নর্মালি। জিঙ্ক ক্রোমেট হতে পারে। ক্রোমেট গুলা তো এমনি আমরা কিছুক্ষণ আগে বলছি, একটু আগেই বলছি, ক্রোমেটের লেয়ারই ফরমেশন করতে চাই তাই না, এই যে ইয়ে করে ক্রোমেট কোটিং, গুলো অনেক ভালো হচ্ছে কোরোশন ইনহিবিটর হিসেবে কাজ করে। তো আমরা যদি ওই লেয়ার যদি পেইন্টের মাধ্যমে দিতে পারি তাহলে তার অনেক ভালো। এর জন্য জিঙ্ক ক্রোমেট গুলা ইউজ করা হয়, মানে পেইন্টের ইনহিবিটর হিসেবে। ম্যাঙ্গানিজ হতে পারে, জিঙ্ক ম্যাঙ্গানিজ, MnO4 হতে পারে, এগুলা ভালো ইনহিবিটর। তারপর প্রোভাইড এ লং লাইফ এট লো কস্ট, এটা অবশ্যই আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকা উচিত। এটা একটু ভালো অনেকদিন থাকবে এবং হচ্ছে কম টাকা অনেকদিন বেশি চলবে, তো সবাই চায় তাই না? তবে দেখা যায় হচ্ছে ওটার চেয়ে দেখা যায় হচ্ছে পেইন্টের কোয়ালিটি যত ভালো, ওইটা হচ্ছে দেখা যায় অনেক বেশি লাইফ যদি থাকে, মনে করেন 5 ইয়ার্স বা 10 ইয়ার্স যদি হচ্ছে চলে যায়, ওইটা দামি হলেও সমস্যা হয় না, তখন হচ্ছে প্রতি ইয়ারে ডেপ্রিসিয়েশন এমনি কিছু কমে আসবে। বুঝতে পারছি তাহলে একটা গুড পেইন্টের হচ্ছে কিরকম ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। জি স্যার। ওকে। তবে জিঙ্কের এটা আরেকটু বলি, জিঙ্ক এই পিগমেন্ট গুলা যেটা করে আমরা দেখেছি সেটা স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে কাজ করতে পারে জিঙ্ক গুলা। তো এগুলা হচ্ছে এর জন্য আমরা ইউজ করি। পিগমেন্ট গুলা সিলেকশন ভালো, মানে একটু কশাসলি করা উচিত কোন পিগমেন্ট নেওয়া উচিত। তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবেন, যে পেইন্ট কি, পেইন্টের হচ্ছে কি কি পার্ট থাকে, কোন পার্ট কি হিসেবে কাজ করে, গুড পেইন্টের হচ্ছে কিরকম ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত সেটা হচ্ছে জানা উচিত। এরপর লাস্ট অল্প একটু জিনিস আছে, সেটা হচ্ছে মেটাল সারফেস প্রিপারেশন। এটা কখন লাগবে? পেইন্ট থেকে, এটা পেইন্টের সাথে রিলেটেড। আমরা শুধুমাত্র একটা মেটাল পাইছি, ওটার উপর তো পেইন্টিং শুরু করে দিব না তাই না?
আমাদের প্রথমে সারফেস ক্লিন করতে হবে। সারফেস ক্লিন যদি না হয় পেইন্টের অ্যাডহেরেন্স হবে না, তাই না? লেয়ার ফরমেশন করতে পারবে না ঠিক মতো, খুলে আসবে। অনেক সময় দেখেন না ওই যে মেটাল থেকে হচ্ছে যে পেইন্ট গুলা চলতি চলতি টাইপ হচ্ছে উঠে চলে আসতেছে। হুম, জি স্যার, দেখা যায়। হ্যাঁ, ওইটা কেন হয়? এটা হচ্ছে অবশ্যই আপনার যে মেটাল গুলা ঠিক মতো ক্লিনিং হয় না, পেইন্ট গুলা হচ্ছে মেটালের সাথে ঠিক মতো অ্যাডহেয়ার করতে পারে না, এই কারণে দেখা যায় ওখান থেকে উঠে চলে আসে। এর জন্য মেটাল সারফেস প্রিপারেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে পেইন্টিং এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সারফেস প্রিপারেশন করে তারপর পেইন্ট করা। দেখা যায় একটা আপনার হচ্ছে পেইন্ট হচ্ছে অনেক এক্সপেন্সিভ, অনেক ভালো প্রোটেকশন দিতে পারে, কিন্তু মেটাল সারফেস আপনি ঠিক মতো ক্লিন না করে পেইন্ট দিয়ে দিচ্ছেন। আর আরেকটা হচ্ছে খুব উইক প্রোটেকশন দেয়, বাট হচ্ছে আপনি কয়েকবার ক্লিনিং করে তারপর ওটা ইউজ করছেন, দেখা যায় যেটা উইক ছিল এবং হচ্ছে কয়েকবার ক্লিনিং করে ইউজ করছেন, মানে মেটাল সারফেসটা ক্লিনিং করে তারপর দিয়েছেন, ওইটাই হচ্ছে বেটার পারফর্মিং হয়। তো এর জন্যই বলা হয় আর কি, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য লাইফ অফ পেইন্ট ইজ দ্য প্রপার প্রিপারেশন অফ দ্য মেটাল সারফেস। সো লাইফ অফ পেইন্ট, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে কোন ধরনের পেইন্ট আপনি নিছেন সেটা না, বরং মেটাল সারফেস কিভাবে প্রিপারেশন করা হয়েছিল পেইন্টের আগে সেটা, সেটা বেশি ইম্পর্টেন্ট পেইন্টের হচ্ছে আপনার কোয়ালিটির চেয়ে। তো সারফেস প্রিপারেশন হচ্ছে আপনার পেইন্টের কোয়ালিটি থেকেও বেটার, মানে হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যদি লিখি সারফেস প্রিপারেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট দেন পেইন্ট কোয়ালিটি। সো এইভাবে আমরা এখানে তাহলে দেখি সারফেস প্রিপারেশনটা করব কিভাবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাই, প্রথম হচ্ছে আমরা রাফনিং দ্য মেটাল সারফেস, বেটার বন্ডিং এন্ড রিমুভাল দ্য ডার্ট, রাস্ট, মেটাল মিল, অয়েল গ্রিস, এগুলো করতে হবে। যেটা হচ্ছে আমরা করব সারফেস প্রিপারেশনে, প্রথম হচ্ছে ডার্ট, অয়েল গ্রিস এগুলো সারফেস থেকে রিমুভ করতে হবে। তো এটা হচ্ছে প্রথম কাজ। যত প্রকার ইমপিউরিটিজ আছে, যত প্রকার হচ্ছে ইয়ে আছে এখানে হচ্ছে বাইরে থেকে যে কোরেশন ইয়ে মানে ইয়ে হিসেবে অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করতে পারে, ওগুলো দূর করতে হবে। এটা এই ক্লিনিং এর এইভাবে কাজ করা। তারপর পরের জিনিসটা হচ্ছে যদি রাস্টিং থাকে, মিল স্কেল থাকে মেটালের উপর, সেগুলা ক্লিন করা। তো এখানে হচ্ছে উদাহরণগুলো দিচ্ছে, আমরা যদি হচ্ছে গ্রিস, চার্ট, অয়েল এগুলা ক্লিন করতে চাই, সলভেন্টের মাধ্যমে করতে পারি এবং অ্যালকালাইন সলিউশনের মাধ্যমে করতে পারি। আর পরের যে জিনিসটা সেটা হচ্ছে রাস্ট এন্ড মিল স্কেল রিমুভাল, সেটা হচ্ছে পিকলিং এন্ড ব্লাস্টিং। আমরা প্রত্যেকটা পার্টি হচ্ছে আলাদা করে এখন একটা পর একটা দেখবো আর কি। তো এখন যদি প্রথমে যাই আমরা ডার্ট, অয়েল এন্ড গ্রিস কিভাবে রিমুভ করি, সেটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন সলভেন্ট ইউজ করতে পারি, যেমন হচ্ছে আপনার অ্যালকালি সলভেন্ট ইউজ করতে পারেন, যেমন হচ্ছে স্পিরিট হতে পারে। স্পিরিট কি জিনিস বলতে পারবেন? মিনারেল স্পিরিট। স্যার জানি না স্যার। এটাও হচ্ছে ফার্নিচার, যদিও মেটাল না, ফার্নিচার বা হচ্ছে আপনার দেখবেন ইয়ার মেটাল গুলাতে রং করা, জানালার গ্রিল গুলাতে রং করার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, তাই না? সিরিজ কাগজ দিয়ে ঘষি না, ঘষে হচ্ছে হ্যাঁ ওইখান স্যার, থেকে যত রাস্ট আছে সেটা দূর ঘষা। করি। হ্যাঁ, সেটা যাবে কিন্তু এই যে এটার সাথে, এই এই পার্টে। তারপর একটা কাজ করি, ওইখানে একটা আপনার ওই হচ্ছে যে অ্যালকোহলিক সাবস্টেন্স দিয়ে আমরা হচ্ছে নর্মালি ক্লিন করে নিই। অ্যালকোহলিক সাবস্টেন্স দিতে হয়, এটাকে ন্যাপথা স্পিরিট বলি। তো স্পিরিট গুলা দিয়ে হচ্ছে নর্মালি যে গ্রিস টিজ অয়েল ওগুলা রিমুভ করে ফেলে আর কি। তো এই যে এখানে বললাম এই যে মিনারেল স্পিরিট, নেফথা, অ্যালকোহল, ইথার, ক্লোরিনেটেড সলভেন্ট, এগুলা দিয়ে যত প্রকার হচ্ছে আপনার ইয়ে থাকতে পারে, ইনট্রার্ট, তারপর অয়েল গ্রিস, তারপর হচ্ছে আপনার ক্রেয়ন মার্কস হতে পারে, ওয়েক্স থাকতে পারে, এগুলো সমস্ত কিছু আমরা দূর করে ফেলি। ক্লোরিনেটেড সলভেন্ট যেটা করে নন ফ্লেমেবল, রিলেটিভলি টক্সিক, কন্ট্রিবিউট টু দ্য পলিউশন। ক্লোরিনেটেড সলভেন্ট খুব বেশি ইউজ করা হয় না, নর্মালি মিনারেলিক স্পিরিট বা ইথার গুলা দিয়ে হচ্ছে আমরা এগুলো সলিউশন গুলো হচ্ছে দূর করে ফেলি আর কি। তবে এই যে অ্যাকোয়াস সলিউশনে যে অ্যালকালি জিনিসগুলা, অ্যালকালিতে হচ্ছে নর্মালি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে সোডিয়াম ফসফেট ইউজ করতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, সোডিয়াম অক্সাইড Na2O, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড বলতেছে হচ্ছে কার্বনেট, এইগুলো ইউজ করে ডিগ্রিজিং করা যায়। এগুলো নর্মালি যদি হচ্ছে আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিগ্রিজ। গ্রিজ মানে হচ্ছে কি গ্রিজিং, গ্রিজ কি জিনিস বলতে পারবেন? স্যার গ্রিস তো লুব্রিকেটিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে অয়েল সাবস্টেন্স, তাই না? পেট্রোলিয়াম গ্রিস গুলো আর কি। তো হ্যাঁ। ওগুলো হচ্ছে অনেক জি সময় থাকে, ওগুলো হচ্ছে আমরা রিমুভ করতে হবে প্রথম কাজে। তো এটা আমরা দেখলাম সলভেন্ট ইউজ করে, সলভেন্ট ইউজ করে করতে পারি, তারপর হচ্ছে অ্যালকালি সলিউশন গুলো ইউজ করে করতে পারি, এটা আমরা বললাম আর কি। পরের যেটা কাজ সেটা হচ্ছে এই যে এখানে এগুলো আগেই বলে ফেলছি আর কি আমি, অ্যালকালাইন সলিউশন। এরপরের কাজটা হচ্ছে যে এইটা রাস্ট এন্ড মিল স্কেল, যদি রাস্টিং থাকে, স্কেল থাকে, সেটা দূর করা, সেটা হচ্ছে পিকলিং এন্ড ব্লাস্টিং। পিকলিং কি? পিকলিং হচ্ছে অ্যাসিডের মধ্যে চুবানো, আর কোনো কিছুই না।
সেটা হচ্ছে এই যে মেটাল ইজ ডিপড উইথ এন অ্যাসিড, সেটা হচ্ছে 3 to 10% সালফিউরিক অ্যাসিডের মধ্যে, কন্টেইনিং এ পিকলিং ইনহিবিটর। অ্যাসিডে দিলে অবশ্যই কোরোশন হবে, এই কোরোশনটা দূর করার জন্য আমরা পিকলিং ইনহিবিটর ইউজ করি। ইনহিবিটর নিয়ে আমরা পরে ক্লাসগুলোতে পড়বো, সমস্যা নেই, ইনহিবিটর কিভাবে কাজ করে সেটা দেখবো আমরা। তো ইনহিবিটর ইউজ করি 65 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 থেকে 20 মিনিট আমরা হচ্ছে রেখে দিই অ্যাসিড বাথের মধ্যে। ও যেটা করে, যত প্রকার হচ্ছে আপনার রাস্টিং মেটাল গুলো আছে, যে হচ্ছে রাস্ট মানে কি, Fe3O4, তারপর হচ্ছে NO পানি, এভাবে না রাস্ট, এগুলাকে মেটাল রাস্ট বলি। তো রাস্ট মানে হচ্ছে আপনার মেটাল অক্সাইড, আর কোনো কিছুই না। এগুলা সারফেস মেটাল অক্সাইড থাকে অ্যাটমসফেরিক কোরোশনের কারণে, এই মেটাল অক্সাইড গুলাকে হচ্ছে ও হচ্ছে ডিজলভ করে ফেলে, অ্যাসিডটা ডিজলভ করে এই রাস্ট গুলা হচ্ছে সরায় ফেলতে পারে আর কি। তো এইভাবে আমরা কাজ করে থাকি। অবশ্যই পিকলিং ইনহিবিটর দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে মেটাল করোশন হয়ে গেছে আর কি। তো ব্লাস্টিং যে জিনিসটা, এই যে আমরা বললাম জানালা কাগজ, জানালার গুলাকে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে থাকি, ওইটার হচ্ছে একটা ব্লাস্টিং উদাহরণ। কিন্তু ইন্ডাস্ট্রিতে আর সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে তো আর হচ্ছে পাইপলাইন ইয়ে করবে না, যেটা করি সেটা হচ্ছে হাই ভেলোসিটি স্যান্ড দিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে আঘাত করতে থাকি। মনে করেন হচ্ছে মেটাল ওয়াল আছে, এখানে হাই ভেলোসিটি স্যান্ড, SiO2, যে বালি আছে আর কি, স্যান্ড আছে, সেটা দিয়ে হচ্ছে আপনার হাই ভেলোসিটিতে আঘাত করতে থাকে সারফেস গুলায়। তো সারফেস গুলো আঘাত করলে যে রাস্টিং বা স্কেল থাকে, সেগুলো হচ্ছে ডিস্কেলড হয়ে যায়, এগুলো হচ্ছে পড়ে যেতে থাকে আর কি, সিলিকন অ্যালুমিনা ওগুলা দিয়ে হচ্ছে আঘাত করলে। তো এইভাবে মিল স্কেল গুলো দূর করা যায়। তো এখানে আমরা আবারও যদি একটু রিপিট দিয়ে আসি, মেটাল সারফেস ক্লিনিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় হচ্ছে পেইন্টের কোয়ালিটির চেয়ে সারফেস প্রিপারেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এটার মেইন পার্ট হচ্ছে যত প্রকার মিল স্কেল, রাস্ট, অয়েল গ্রিজ আছে দূর করা। তো অয়েল গ্রিজ, তারপর হচ্ছে ইমপিউরিটিজ দূর করার জন্য আমরা কেমিক্যাল সলভেন্ট ইউজ করলাম, অ্যালকালি সলিউশন ইউজ করলাম। তারপর দেখলাম হচ্ছে মিল স্কেল এন্ড রাস্ট দূর করার জন্য পিকলিং করা যেতে পারে, ব্লাস্টিং করা যেতে পারে। পিকলিং হচ্ছে অ্যাসিড সলিউশনে চুবানো 65 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে পিকলিং ইনহিবিটর সহ 5 থেকে 20 মিনিট ফসফরিক অ্যাসিড হতে পারে। তারপর হচ্ছে আমরা পার্কারাইজিং দেখে আসছিলাম, পার্কারাইজিং হচ্ছে ফসফেট একটা লেয়ার ফরমেশন করা, সেটাও করা যেতে পারে এখানে। তারপর হচ্ছে ব্লাস্টিং করা মানে হচ্ছে সারফেস থেকে যত স্কেল আছে বালু দিয়ে হচ্ছে হাই ভেলোসিটি বালি, তারপর স্টিল ফ্রিজ, সিলিকন কার্বাইড, এগুলো দিয়ে আঘাত করলে হচ্ছে ওগুলা হচ্ছে লেয়ার থেকে পড়ে যায়। তারপরে অ্যাপ্লিকেশন অফ পেইন্ট, এটা আমরা কথা বললাম আর কি, যে ফর দ্য গুড বন্ডিং ফার্স্ট কোট দ্য প্রাইম কোট, প্রথম যে কোটিংটা করি, যে ইয়েটা করি, রঙের যে প্রলেপটা, সেটাকে প্রাইম কোট বলা হয় আর কি। তো এটা হচ্ছে আপনার প্রথমে যখন সার্ফেস প্রিপারেশন শেষ, আমার সার্ফেস প্রিপারেশন করলাম, করার পর প্রথম কাজ হবে যে ড্রাই হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে প্রাইম কোট করে ফেলতে হবে, প্রথম কোটিংটা লেয়ার ফরমেশন করে ফেলতে হবে পেইন্টের। আদারওয়াইজ দেখা যায় এটা এক্সপোজ অ্যাটমসফিয়ার থাকলে আবারও যেই কথা সেই কাজ, ওখানে ইম্পিউরিটিস চলে আসতে পারে। তো এখানে হচ্ছে মেটাল সার্ফেসটা ড্রাই হওয়ার সাথে সাথে, সার্ফেস প্রিপারেশন শেষ হওয়ার সাথে সাথে প্রাইম কোট করে দিব। প্রাইম কোট করে দেওয়ার পর এখানে আরেকটা কাজ করা যেতে পারে, ওই যে আমরা যে ফসফেট বন্ডিং বলছিলাম, পার্কারাইজিং বা বন্ডারাইজিং, ওই লেয়ারটা ফরমেশন করলে আরো ভালো। ওইটা হচ্ছে আপনার দেখা যায় সার্ফেসের মধ্যে আপনার ওই পেইন্ট গুলাকে খুব শক্তভাবে আটকায় রাখতে পারে। এর জন্য পার্কারাইজিং করে নেওয়া যেতে পারে প্রাইম কোটের আগে। তো হচ্ছে আমরা এটা থিকনেস, পেইন্টের থিকনেস আমরা হচ্ছে 5 মিলিমিটার পর্যন্ত করতে পারি, এবং হচ্ছে 4 বার হচ্ছে কোটিং করতে পারি ফর দ্য গুড গুড কোরোশন রেজিস্ট্যান্স বিহেভিয়ার আর কি। তো এটা করা যেতে পারে। লাস্টের একটা স্লাইডই আছে আদার লাইনিং, এখানে বেসিক্যালি আদার লাইনিং না লিখে প্লাস্টিক লাইনিং লেখা উচিত, প্লাস্টিকের লাইনিং দেওয়া, যেগুলো হাইলি কোরোসিভ এনভায়রনমেন্ট, যেখানে মেটাল অক্সাইড দিলেও কাজ হচ্ছে না, ইয়ে দিলেও কাজ হচ্ছে না, অ্যালুমিনিয়াম অক্সাইড দিলেও কাজ হচ্ছে না, যেখানে হয় সেখানে আমরা হচ্ছে বিভিন্ন প্লাস্টিক কোটিং ইউজ করি, লাইনিং ইউজ করি, যেমন টেফলন লাইনিং বলি আমরা, তারপর গ্যাসকেট গুলা, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে যে পার্ট ইয়ে থাকে, রাবার থাকে, নিওপিন থাকে, এগুলাতে লেয়ার দিয়ে দিই আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টে পার্টে। খুবই হচ্ছে যেমন হাইড্রোজেন ফ্লো ইয়ে হলে যে কনসেন্ট্রেটিক সোডিয়াম, কনসেন্ট্রেটিক H2SO4, বা হচ্ছে বয়লিং সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর জন্য দেখা যায় নর্মালি যা আগে যা যা বললাম এগুলো খুব বেশি একটা কাজ করতে পারে না। এগুলোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে প্লাস্টিক লাইনিং গুলো ইউজ করা হয়, রাবারের, নিউপ্রেনের, টেফলন লাইনিং, পলিইথিলিনের লাইনিং, মেটাল সারফেসেবল লাইনিং ইউজ করি। এগুলো খুব ভালো প্রোটেকশন দিতে পারে। যেমন টেফলন খুবই সুপিরিয়র কোরোশন প্রিভেনশন করতে পারে, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র কাজ করতে পারে না, ওই যে এলিমেন্টারি ফ্লোরিনের, এটা হাইলি কোরোসিভ হয়, খুবই ছোট, ফ্লোরিন কম্পাউন্ডটা হচ্ছে খুবই ছোট হয়, সেটার কারণে খুব ভালো পেনিট্রেশন করে ফেলে এবং কোরোশন করে, সো এটার জন্য খুবই ডিফিকাল্ট এটা করা। এন্ড মোলটেন সোডিয়াম, সোডিয়াম যেটা হচ্ছে আপনার মোলটেন অবস্থায় থাকে, সেটার জন্য হচ্ছে আপনার লাইনিং কাজ করে না। এই দুইটা ছাড়া বাকি সব ধরনের এর জন্য, কোরোশন প্রিভেনশনের জন্য আপনার টেফলন লাইনিং ইউজ করা যেতে পারে। আমরা ন্যাচারাল গ্যাস লাইনের পাইপিং এর কথা বলছিলাম, সেটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন সিস্টেম, আমরা বলছিলাম পাইপের উপর হচ্ছে একটা প্রলেপ দিলে হচ্ছে ভালো, যেটা হচ্ছে আয়ন সমানভাবে, যে চার্জ সমানভাবে ডিস্ট্রিবিউট হতে পারে।
লাইফ টাইম বাড়ায়। সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম কোল্টার হচ্ছে লাইনিং, সেটা হচ্ছে বিটুমিন লাইনিং যেটার কথা বলছিলাম। তো হচ্ছে এটা পিভিসি কোট করা যেতে পারে। এগুলো করলে যেটা হচ্ছে বা আপনার ওইখানে হচ্ছে চার্জ গুলা ডিস্ট্রিবিউট হবে, যে গত ক্লাসের কথাবার্তা, চার্জ গুলা ডিস্ট্রিবিউট হবে ইভেনলি, এবং হচ্ছে আপনার ওই যে ইয়ের যেটা হচ্ছে আপনার অ্যানোডাইজেশন চার্জের যে হচ্ছে আপনার একটা ঘাটতি ছিল সেটা হচ্ছে মানে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইভেনলি হবে আর কি। তো দেজ আর দ্য থিংস, মানে এই পার্ট গুলাই হচ্ছে আজকের এই চ্যাপ্টারে ছিল। মেটাল কোটিং দেখলাম, অর্গানিক কোটিং দেখলাম, তারপর ইনঅর্গানিক কোটিং দেখলাম, পেইন্টের ক্লাসিফিকেশন দেখলাম, সারফেস প্রিপারেশন কিভাবে করতে হবে, না করলে কি হবে, বিভিন্ন রকম সারফেস প্রিপারেশন মেথড সম্পর্কে পড়লাম। কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? না স্যার। আচ্ছা, এই যদি হয় আজকের এই পর্যন্তই থাকবে। এখন আমি একটু হচ্ছে আপনার একটা অ্যাসাইনমেন্টের কথা বলি। ওকে, অ্যাসাইনমেন্টের যে জিনিস আমি আপনাদের সিয়ার সাথে কথা বলেছেন, যেহেতু আমার পার্টে হচ্ছে 2টা সিটি নেওয়ার কথা, বাট হচ্ছে এখন আপনাদের অলরেডি হচ্ছে জ্যাম প্যাক অবস্থা, এবং আমার রিক্রুটমেন্ট অনেক দেরিতে হয়েছে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার লাস্ট উইক চলতেছে, সো 2টা সিটি নিয়ে হচ্ছে প্রেশার দেওয়ার চেয়ে অ্যাসাইনমেন্ট নেওয়া বেটার। এবং আরেকটা কাজে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার প্রশ্ন একটু কঠিন হয়ে যায়, সো দেখা যায় সিটিতে খুবই বাজে মার্ক থাকে। তো বাজে মার্ক ইয়ে করার জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে রাখি, যাতে করে হচ্ছে আমি স্কেল আপ করতে পারি লাস্টে যখন গ্রেড প্রিপারেশন হয় আর কি। এটা হচ্ছে হাতে থাকার একটা অপশন আর কি। তো এটার জন্য হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট যেটা হবে, আপনার গ্রুপ 5 জন করে হচ্ছে রুল অনুসারে 5 জন করে গ্রুপ থাকবেন। অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে আপনার কেস স্টাডি অফ করোশন ইন ইন্ডাস্ট্রিজ। এটা আমি ডিটেল যেটা হচ্ছে ব্রেকডাউনটা, এই যে একটা রিপোর্ট আমাকে দিবেন আপনারা হচ্ছে সর্বোচ্চ আমি 5 থেকে 6 পেজের হচ্ছে একটা রিপোর্ট দেখতে চাই, আর চেয়ে বেশি না, খুব এত লেখাপড়ার দরকার নাই। তো এই রিপোর্টের মধ্যে যে পার্ট গুলো থাকবে সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের সিআর দের হচ্ছে ডিটেলস ব্রেকডাউন করে পাঠিয়ে দেবো সিআর কে। তো আপনারা ওই অনুসারে করবেন। তো এটা হচ্ছে সাবমিশন ডেডলাইন হচ্ছে যেদিন আপনাদের ক্লাস শেষ হবে। মানে কত তারিখ জানি বলছিলেন? 16 তারিখ লাস্ট ক্লাস। ওকে, লাস্ট ডে অফ ইউর ক্লাস। ওই দিন রাতেই আমাকে হচ্ছে একটা গুগল ড্রাইভে বা যেভাবে সিআর এর কাছে সবাই সাবমিট করে, ওই দিন রাতেই হচ্ছে আমাকে এটা হচ্ছে ওই ড্রাইভটা দিয়ে দিবেন। ঠিক আছে? মানে 16th জানুয়ারি, দ্যাট ইজ ইউর ডেডলাইন। তোদের যেটা কাজ সেটা হচ্ছে একটা এক্সাম্পল নেওয়া, ওটাকে থ্রু আউটলি স্টাডি করা, চ্যাপ্টার 11 স্টাডি করে ওইভাবে হচ্ছে একটা রিপোর্ট লেখা। এটা অবশ্যই কেস স্টাডি, যেহেতু 5-6 পেজের বেশি আমি চাই না। এবং ফরম্যাটিং যেটা হবে, ফন্ট স্টাইল হবে তো জানেন, ফন্ট স্টাইল হচ্ছে টাইমস নিউ রোমান। ফন্ট সাইজ স্যার 12। হ্যাঁ, ফন্ট সাইজ হচ্ছে 12। স্পেসিং কি 1.15? হ্যাঁ, স্পেসিং হচ্ছে 1.5। মানে এটা হচ্ছে টিপিক্যাল প্রসেস।